দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনার জায়গাটাতে খুব স্পষ্টভাবে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা আলোচনাটা সূত্রপাত করতে চাই তেভাগা থেকে বিশ্বের বাজারে। এখানে আলোচনায় আসবে একটি শিশু, একটি গাছ, নারী উদ্যোক্তা, গ্রামীণ এসি উন্নয়নের নতুন দিগন্ত। এই বিষয়গুলো আসলে আলোচনায় আসবে এবং এই আলোচনাগুলো করতে গিয়ে আমরা চলে যাব গ্রামীণ পর্যায়ে, যে একজন মানে কিভাবে একজন নারী উদ্যোক্তা তার ইনিশিয়েটিভ গুলা সামনে নিয়ে আসতে পারে এবং সেই ইনিশিয়েটিভ গুলাকে বিশ্ব থেকে, মানে গ্রাম থেকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। একইভাবে একটি শিশু, একটি গাছ, এই কর্মসূচির সাথে তেভাগা যে সম্পৃক্ততা আছে সেটা কিভাবে আসলে সৃষ্টি হতে পারে সেটা নিয়ে আসলে আলোচনা হবে। এবং এখানে আমাদের মূল জায়গাটা হলো আপনার প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুল কেন্দ্রিক আমরা এই উদ্যোগগুলোকে আসলে সম্পৃক্ত করতে চাই এবং সামনে নিয়ে যেতে চাই। তো সেই জায়গা থেকে আলোচনাটা আমরা শুরু করতে চাই। আমাদের সাথে অনেক গুণী মানুষ যুক্ত আছেন এবং যাদের আমরা একটু পরিচয় করে দিই, তারপরে ওনারা ওনাদের সাথে যখন কথা বলবেন নিশ্চয়ই ওনারা ওনাদের পরিচয়টা দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন যথারীতি বাবুল ইসলাম ভাই। উনি একজন উদ্যোক্তা, উনি ইউএসএ থেকে আমাদের সাথে যুক্ত হন এবং পাশাপাশি এন্টারপ্রেনিউর বাংলাদেশের উনি অ্যাডভাইজার। আমাদের সাথে যুক্ত আছেন মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই। উনি মেম্বার ন্যাশনাল ইসি কমিটি। আছেন আমাদের সাথে হাবিবুর রহমান তালুকদার। উনি ফর্মার সেক্রেটারি সেন্ট্রাল ইসি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আছেন সূচনা রানী দাস, আছেন ইয়াসমিন আক্তার, আছেন শাহনাজ খানম এবং আমাদের সাথে যুক্ত আছেন আবুল কালাম। উনি এক্সিকিউটিভ ডিরেক্টর বিবিসিএমএফ। তো আমরা আজকে আলোচনাটা শুরু করতে চাই জিন্টু আহমেদ ভাইকে দিয়ে এবং আমাদের যে এই উদ্যোগটার সাথে উনি আসলে কিভাবে অ্যাকচুয়ালি বিশ্বের দরবারে এই টোটাল বিষয়টাকে মানে তুলে ধরার জায়গাটা তৈরি করতে পারেন, সেই জায়গা থেকে উনি ওনার বক্তব্যটাকে সামনে আনার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে অনুরোধ করব এবং আমরা আমরা চেষ্টা করব ওনার কথার ধারাবাহিকতা থেকে মূলত কথাগুলোকে এগিয়ে নিতে। জিন্টু ভাই যদি শুরু করতেন আপনার বক্তব্য। জিন্টু ভাই শুনছেন আমাকে? আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন আহমেদ জিন্টু। আমি রাজনীতির সাথে সংযুক্ত, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, অল ইউরোপ বিএনপির আহ্বায়ক, সাবেক সুইডেন বিএনপির সভাপতি ছিলাম। বর্তমানে আমি বাংলাদেশে রাজনীতি করি এবং রাজনীতির সাথে সংযুক্ত। বিশেষ একটি প্রোগ্রামে এখন আমি ইউরোপে আছি। আগামী 2-1 দিনের ভিতরেই, 2-4 দিনের ভিতরে আবার বাংলাদেশে যাব। আজকের এই প্রোগ্রামটাতে আমার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমি এখন এই মুহূর্তে এয়ারপোর্টে আমি ফ্লাই করছি ফিনল্যান্ড থেকে সুইডেন। সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলা দরকার, সেটা বলবো। আজকে যে মূল এজেন্ডা সেটা একটি শিশু এবং গাছ। আজকে একটি শিশুকে যেমনি ভাবে জন্মের পরে লালন পালন করে বড় করে তাকে প্রতিষ্ঠিত করা হয় এবং এক সময়ে এই শিশুটি রাষ্ট্রপ্রধান এবং দেশের বিভিন্ন অবস্থানে তার অবস্থান সৃষ্টি করেন। ঠিক তেমনি ভাবে
একটি গাছ যখন আমরা রোপণ করি, সেই গাছটাকে পানি দিয়ে মা যেমন একটি শিশুকে লালন পালন করে বড় করেন, ঠিক তেমনি একটি গাছকেও ঠিক শিশু থেকে আমরা লালন পালন করে বড় করি। এবং আমি কিছু বিদেশে থাকার অবস্থায় জিন্টু আমি ভাই, আপনার যতটুকু দেখেছি, ফেসটাকে নিয়ে আসা যায় কিনা? আপনার ফেসটা আসতেছে না। জি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। সরি। আমি যখন ইউরোপে আসি, তখন আমি জানতাম যে বাংলাদেশটা হচ্ছে সবুজ বাংলাদেশ, এবং বাংলাদেশের আনাচে কানাচে গাছ, সবুজ বাংলাদেশ। আমার রবীন্দ্রনাথ ঠাকুর এর উপরে অনেক কবিতাও লিখেছেন। আমি যখন ইউরোপে আসি, তখন দেখি যে সারা ইউরোপটাই সবুজ এবং এত গাছ, এবং এই গাছগুলো প্রতিটা জায়গায় গাছের রোপণ করা হয়, এবং একটা গাছ কাটলে ঠিক আরেকটা গাছ লাগাতে হবে, এটা সরকারি নির্দেশনা। এবং গাছ কাটার আগে সরকার থেকে অনুমতি নিতে হয় যে আমি এই গাছটা কাটবো। আপনি আপনার বাড়িতে 5টা গাছ লাগিয়েছেন, এই গাছটার মালিক আপনি। আপনার যখন লাকড়ির দরকার হয় বা ফার্নিচারের দরকার হয়, তখন আপনি কিন্তু গাছটা কেটে ব্যবহার করেন। আর ইউরোপে আপনার গাছ, আপনার বাড়িতে গাছ, একটা ডালও আপনি কাটতে পারবেন না, সরকার থেকে অনুমতি নিতে হবে। যার জন্য এখানকার যে গাছগুলো প্রতিটা বাড়ির ভিতরে, রাস্তার আশেপাশে, এবং যতটুকু খালি জায়গা থাকে সেখানে একটু মাঠের মতো রেখে বাকিটা গাছের চাষ করা হয়, রোপণ করা হয়, এবং পুরা ইউরোপটাই সবুজে ঘেরা। এবং এটাতে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এবং এটাতে যে মিলু, যেটা সর্বদিক দিয়ে প্রতিটা মানুষ এবং এটা উপকৃত হচ্ছে। পাশাপাশি একটা সময় একটা বাগান বিক্রি করা হয়, এবং 3 মাসের ভিতরে মাটি খুদে আবার ওই আরেকটা বাগান ওখানে সৃষ্টি করা হয়। তো এমনি ভাবে গাছের রোপণ এখানে খুবই বেশি রকম হয়ে থাকে। আজকে আপনারা জানেন, আজকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন, ইউরোপে ছিলেন। তার চিন্তা ভাবনার থেকে আজকে তার 2টা জিনিস দেশ ও জাতির জন্য তিনি যেটা ভেবেছেন এবং করছেন, সেটা হলো, একটা হচ্ছে দেশে রোপণ করার সাথে খাদ্য যাতে ঘাটতি না হয়, চাষাবাদের জন্য হাল কাটা একান্ত প্রয়োজন। যদিও এটা আমাদের শহীদ জিয়া রহমানের প্ল্যান ছিল, এবং সেটাকে আবার যেটা আওয়ামী সরকার আসার পরে সেটাকে বদলে দেওয়া হয়েছিল। তারেক রহমান প্রথমে সেই হাল কাটার প্রোগ্রাম হাতে নিয়েছেন, এবং আগামী 2-3 বছরে আমরা দেখতে পারবো খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। এবং দ্বিতীয় তার যে প্ল্যানটা, সেটা হচ্ছে গাছ রোপণ করা। এবং তিনি নির্দেশ দিয়েছেন প্রতিটা স্কুলের ছাত্রছাত্রী মিনিমাম একটা করে গাছ লাগাবেন। তো সারা বাংলাদেশে যদি আমরা এইভাবে এটাকে প্রচার করতে পারি এবং এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে সারা বাংলাদেশ সবুজ বাংলাদেশে পরিণত হবে, যেটা আমরা ইউরোপে দেখি। হ্যাঁ, আজকের এইটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, দেশকে রক্ষা করতে হবে, জাতিকে এটাকে ব্যাপারে উৎসাহিত করতে হবে। আমার মনে হয় যে আমরা সবাই মিলে যদি এটার ব্যাপারে আমরা নজর দেই এবং আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে দেশ ও জাতির জন্য আমরা আগামীতে কিছু একটা করতে পারবো। এমনি ভাবে আজকে শিশুকে যখন আমরা আজকে তাকে তার দেখাশোনা লালন পালন করি, হ্যাঁ, ঠিক তেমনি হবে আমাদের গাছ লালন পালন করতে হবে, সেদিকে নজর রাখতে হবে, এবং সেটার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। তা আপনারা যারা আজকের এখানে উপস্থিত রয়েছেন, আপনারা যারা আছেন, হ্যাঁ, তারা অত্যন্ত বুদ্ধিমান, এবং আপনাদের চিন্তা ভাবনা থেকে আগামীতে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের যে আকাঙ্ক্ষা, আশা, আমরা সেটা পূরণ করব, এবং আগামীতে শিশুদের সুচিকিৎসা এবং তাদের সুশিক্ষা দেওয়া এবং তাদের প্রতি দায়িত্ব নেওয়া, এবং সরকার যাতে আরো
আরো কঠিন ভাবে এগিয়ে আসে সেই দিকে আমাদের লক্ষ্য রাখা, প্লাস এবং গাছ লাগানোর ব্যাপারে আমাদের পদক্ষেপ আরো কঠিন ভাবে নিতে হবে। প্রতিটি এলাকাতে হাজার হাজার গাছ রোপণ করতে পারলে আজকে আমাদের দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য এটা উপকৃত হবে। এবং আমি আপনাদের মাঝে যারা রয়েছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি বাংলাদেশে থাকি, আপনারা যারা বাংলাদেশে সাথে সংযুক্ত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি দেশের জন্য, জাতির জন্য এবং দলের জন্য যদি কিছু করার থাকে, আমি সেই চিন্তা ভাবনা রেখেই আমি এখন দেশে যাচ্ছি এবং দেশে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। এবং বর্তমানে আমি ইউরোপে থেকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার চিন্তা ভাবনা করছি। ইনশাল্লাহ আমি বাংলাদেশে থাকবো। আপনাদের কাছে অনুরোধ দেখবো, আগামীতে আপনারা যে সকল প্রোগ্রাম করবেন সেখানে আমাকে বলবেন, আমি থাকবো। এবং যে কোনো সহযোগিতা করার যদি আমার হয় আমি সেটা করে যাব। এবং আপনাদের সবার সাথে সুসম্পর্ক রাখবো এবং সুসম্পর্ক রেখে আগামীতে দেশ ও জাতির জন্য যদি কিছু আমরা করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি শুনবো, কিন্তু আমি প্লেনে ছাড়ার আগে আরো 1 ঘন্টা আমরা আছি, 40-45 মিনিট থাকবো। এর ভিতরে ইমিগ্রেশনের কিছু কার্যক্রম আছে, এগুলো করে আমি আমার আপনাদের পাশেই থাকবো। হয়তো বা আমি কথা বলতে পারবো, হয়তো পারবো না, কিন্তু আমি শুনবো আপনাদের সবার কথা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানটা দেখার জন্য, করার জন্য যারা কষ্ট করে আজকে এইটা করেছেন, বিশেষ করে বাবুল ভাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার এলাকার বিশিষ্ট নেতা, আমাদের রতন ভাই সহকারে যারা উপস্থাপক আপনি রয়েছেন, আপনাদের সবাইকে আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার সামনে যারা বোনরা রয়েছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই, চমৎকার করে আপনি চালু আপনার করো এটা। বক্তব্যকে উপস্থাপন করেছেন। এবং আমার বিশ্বাস যে আপনার কাছ থেকে এই যে মেসেজটা আসলো, এটা আমাদের আগামীর যে চিন্তা, এই চিন্তাকে অনেক গতিশীল করবে এবং আমরা বিষয়টাকে অনেক দূর এগিয়ে নিতে একটা জায়গা তৈরি করতে পারবো। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই যে আপনার চলার পথে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আপনার সম্পর্কে আসলে বলে তো শেষ করা যাবে না, তারপরে একটু ডেসক্রিপশন দিতে হয়। মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আহ্বায়ক, উনি আহ্বায়ক সর্ব ইউরোপ বিএনপি, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাপান বিএনপি ও সুইডেন বিএনপি, সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সভাপতি ঢাকা মহানগর যুবদল। আপনার যে কর্ম ক্ষেত্র এটা অনেক মানে ব্যাপক। আই থিঙ্ক এই জায়গাগুলা আগামীর বাংলাদেশ গড়তে একটা সহায়ক ভূমিকা রাখবে। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। এই মুহূর্তে রিকোয়েস্ট করব আমাদের আলোচনাটা এগিয়ে নিতে বাবুল ইসলাম ভাইকে। বাবুল ইসলাম ভাই যুক্ত হবেন এবং উনি আজকের আমাদের আলোচনাটাকে সামনে নিয়ে যাবেন। বাবুল ইসলাম ভাই, আপনি একটু আনমিউট করে নেন। আই এম সরি। হ্যাঁ, এখন ঠিক আছে ভাই? জি, ঠিক আছে। আচ্ছা, বলেন এই উদ্যোগে বেসিক্যালি আসলে আমি তো কিভাবে এগোতে হ্যাঁ চাচ্ছেন? সরি, জি বলেন। এই যে বেসিক্যালি আমি তো এখানে রেডি ছিলাম না, আচ্ছা, তো এখন কালাম জিনিস ভাই। হলো, হ্যার আমার কথাটা বলেন, একটু শুনে সরি। নেন, তারপর আপনি কথা জি বললে ভালো হবে। জি সেটা হলো যে আমাদের এখানে কয়েকটা বিষয় আসলে আছে। তার ভিতরে একটা হলো যে আপনার তেভাগা, বাঁশ, বেত এবং পাটি শিল্পের যে তেভাগা কর্মসূচি, বাঁশ, বেত এবং পাটি শিল্পের তেভাগা কর্মসূচি, এটা একটা বিষয় আছে। একটি শিশু এবং একটি গাছ কর্মসূচি বাস্তবায়ন এবং গ্রামীণ
নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসএমই কর্নার প্রতিষ্ঠার ধারণা তুলে ধরা। এই বিষয়গুলো নিয়ে আমরা আশা করছি কালাম ভাইয়ের কাছে ক্লিয়ার একটা ইয়ে পাবো, ধারণা পাবো। তো আপনার জায়গা থেকে আপনি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? গ্রামীণ অর্থনীতিতে নারীদের একটা বড় ভূমিকা আছে, গ্রামীণ এক্স্যাক্টলি। অর্থনীতিতে নারীদের একটা বড় ভূমিকা আছে। সেই জায়গা থেকে যে গ্রামীণ যে নারী উদ্যোক্তা, তারা যে গ্রামীণ একটা অর্থনীতির উন্নয়ন ঘটাচ্ছে, এবং তারা যে পণ্যটা উৎপাদন করে আসলে গ্রামীণ পর্যায়ে, সেটাকে আসলে বিশ্বের বাজারে কিভাবে নিয়ে যাওয়া যায়, এইটাকে ফোকাস করে আপনি আপনার বক্তব্যটা দিলে ভালো হয়। জি, আসসালামু আলাইকুম। আমি একজন উদ্যোক্তা, আমি এন্টারপ্রেনার। বিগত বহু বছর হলো আমি দুইটা সংগঠনের সাথে জড়িত, একটা আমাদের এন্টারপ্রেনার বাংলাদেশ এবং বাদ বাস ব্যাট শিল্প ফাউন্ডেশনের সাথে। সো আমি আজকের জন্য বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্ত হওয়া সম্মানিত উদ্যোক্তা এবং প্রিয় অংশগ্রহণকারীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজকের ওয়েবিনার বিষয়টা হলো তেভাগা থেকে বিশ্ববাজার, একটি শিশু একটি গাছ, নারী উদ্যোক্তা ও গ্রামীণ এসএমই উন্নয়ন নতুন দিগন্ত। আমার কাছে অত্যন্ত উপযোগী, সময় উপযোগী এবং ভবিষ্যৎমুখী একটি উদ্যোগ মনে হচ্ছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিভিন্ন ব্যবসার সাথে পরিচালিত করেছি, বিভিন্ন ব্যবসা করেছি। সেই পরিপ্রেক্ষিতে আমার ধ্যান ধারণায় সেখানে আমি দেখেছি একটি দেশের অর্থনৈতিক শক্তিশালী হয় তখনই যখন গ্রামের মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে মূল ধারায় যুক্ত হন। বাংলাদেশেও সেই সুযোগ আজ তৈরি হয়েছে, এবং শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে এই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা একটা গ্রাম থেকে যেভাবে দেশকে এগিয়ে নেয়, সেই অভিজ্ঞতার আলোর থেকে বলছি। আমি বিভিন্ন দেশে, আমি ভ্রমণ পিপাসু লোক, আমি বিভিন্ন দেশে ঘুরি, মাঝে মাঝে সময় পেলে ঘুরে আসছি। আফ্রিকা এবং এশিয়া, ইউরোপ এবং আমেরিকা। আমি সে কম্বোডিয়া থেকে শুরু করছি, কম্বোডিয়া, যে ভিয়েতনাম, যে আফ্রিকার দেশগুলা, ইথিওপিয়া, কেনিয়া। সো আমার যে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি, শুধু গাছই না, গাছের সাথে গাছ রোপণে কি কি আমাদের উপকৃত। আমার পূর্ববর্তী বক্তৃতা যে দিলেন আমার ভাই ঝিন্টু ভাই, উনি যে কথা বললেন, 1980 থেকে আমি প্রবাসী। আমি যখন লিবিয়াতে ছিলাম, আমি দেখছি ওখানে মরুভূমি, সাহারা মরুভূমি যেটা বলতো, সেখানে এখন মরুভূমি নাই। সেখানে যে কোনো গাছ রোপণ করার সাথে সাথে ফল হয়ে যায় খুব দ্রুত গতিতে। গাছে অক্সিজেন নিয়ে আসে, গাছের উপকার অনেক অনেক, সেটা সবাই আমরা জানি। তার সাথে যদি দেশের একটি বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছের দায়িত্ব নেয়, তাহলে আগামী 10 বছরে বাংলাদেশ শুধু সবুজই হবে না, বরং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা বিশ্বের সামনে একটি উদাহরণ হয়ে উঠতে পারে। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, যেমন বাংলাদেশে গ্রামের নারীদের রয়েছে অসাধারণ ক্ষমতা। বাঁশ, বেত, পাটি, হস্তশিল্প, কৃষিপণ্য, এসবের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাজার সফল হওয়ার বিশাল সম্ভাবনা। প্রয়োজন শুধু আধুনিক প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা, মানসম্মত উৎপাদন এবং বিশ্ববাজারের সঙ্গে সংযোগ। আজ একজন নারী উদ্যোক্তা মোবাইল ফোন ব্যবহার করে তার পণ্য বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করতে পারেন এবং সক্ষম। বিদ্যালয় এসএমই কর্নার, আমরা যেটা মনে করি বিদ্যালয়তে, আমি এই উদ্যোগটা আন্তরিকভাবে সমর্থন করি। যদি প্রতিটা বিদ্যালয়ে একটি এসএমই কর্নার প্রতিষ্ঠা করা হয়, তাহলে শিশুরা ছোটবেলা থেকেই শিখবে সৃজনশীলতা, উদ্ভাবন
উদ্যোক্তা হওয়ার নিশ্চয়তা, মানসিকতা এবং বাস্তব জীবনের অর্থনৈতিক শিক্ষা, যেটা আমাদের একান্ত প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান অবস্থায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার চিন্তা ভাবনা আমাদের সেই পূর্বের চিন্তা ভাবনা মিলে গেছে, আলহামদুলিল্লাহ। বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত বাংলাদেশি শুধু রেমিটেন্স পাঠান না, তারা জ্ঞান, প্রযুক্তি, বাজার এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে আসতে পারেন, সম্ভাবনাময় বাংলাদেশের জন্য। আমরা প্রবাসীরা কি চাই? আমরা প্রবাসীরা চাই বাংলাদেশের গ্রামীণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া হোক, যার মাধ্যমে হোক, যাদের মাধ্যমে হোক, প্রবাসীর মাধ্যমে হোক, স্বদেশীর মাধ্যমে হোক, সেটা আমরা চাই। আমরা আরো চাই মেড ইন বাংলাদেশ শুধু একটি স্লোগান নয়, মেড ইন বাংলাদেশ শুধু আমাদের মুখে মুখে বলা নয়, সেটা হবে বিশ্বমানের একটি আত্মার প্রতীক হয়ে উঠবে। এটি আমাদের আশা। আমরা চাই মেড ইন বাংলাদেশ আমাদের ব্র্যান্ড, বিশ্বের প্রতীক, আমাদের নারী উদ্যোক্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিং ব্যবসায় ধরন বদলে দিয়েছে। বাংলাদেশের নারী উদ্যোক্তার যদি এই প্রযুক্তির সঙ্গে যুক্ত করা যায়, তাহলে তারা বিশ্ববাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারেন। আমাদের অঙ্গীকার, আমরা প্রবাসী উদ্যোক্তা এবং বাংলাদেশি উদ্যোক্তারা মিলে এই ধরনের উদ্যোগ অংশীদার হতে চাই। আমরা চাই আন্তর্জাতিক বাজার সম্পর্কে অভিজ্ঞতা। আমরা চাই আন্তর্জাতিক বাজার সম্বন্ধে ভাগাভাগি করতে, অভিজ্ঞতাগুলো আমরা ভাগ করতে চাই, প্রশিক্ষণ দিতে, বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং বাংলাদেশের গ্রামীণ অর্থনৈতিক বৈশ্বিক অর্থনৈতিক সঙ্গে যুক্ত করতে। পরিশেষে আমি বলতে চাই, আজকের এই উদ্যোগ শুধু একটি আলোচনা নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশে একটি স্বপ্ন। আমাদের সংগঠনের স্বপ্ন ছিল তাই। আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি শিশু একটি গাছের অভিভাবক হবে, প্রতি নারী একজন সফল উদ্যোক্তা হবে, প্রতিটি বিদ্যালয় উদ্যোক্তা শিক্ষার কেন্দ্র হবে এবং প্রতিটা গ্রাম বিশ্ববাজারের সঙ্গে সংযুক্ত হবে। আমাদের হবে গ্রাম হবে উৎপাদনের কেন্দ্র, নারী হবে উন্নয়নের নেতৃত্বে, আর বাংলাদেশ হবে বিশ্বের আস্থার ব্র্যান্ড। আজকে যারা এখানে এসেছেন অনেক কষ্ট করে, এবং যারা আমাদের এই আলোচনা শুনছেন, যেখান থেকে শুনছেন, সবাইকে আমার অকৃত ভালোবাসা। এবং বিশেষ করে আমাদের এই এন্টারপ্রেনার চ্যানেল কারিকুলাম জাহিদ ভাই সহ আমাদের এডিটর যারাই আছেন, তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল। বাংলাদেশ বাঁশ, বেত ও পার্টি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আবুল কালাম ভাইয়ের কাছে আজকের মূল বক্তব্যটাই মূলত উনি দিবেন। অনেকগুলি বিষয় আসলে সামনে চলে এসেছে। একটি শিশু, একটি গাছ বিষয়টি নিয়ে যেমন কথা হবে, তেভাগা নিয়ে কথা হবে, নারী উদ্যোক্তাদের তাদের সেখানে সম্পৃক্ততার বিষয়টি নিয়ে কথা হবে, এবং আরো কিছু প্রয়োজনীয় আসলে আলোচনা হবে। আমি অনুরোধ করছি আবুল কালাম ভাইকে আপনার বক্তব্য শুরু করতে। এখন শুনে যায়? হ্যালো, এখন শোনা যাচ্ছে। জি জি, ধন্যবাদ জাহিদ ভাই। সত্যি আজকে আমাদের সমগ্র প্রোগ্রামটাকে আমাদের মহিউদ্দিন জিল্টু ভাই এত সুন্দর করে আমাদের চিন্তা চেতনাকে উনি তুলে ধরছেন, এই জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি ফিনল্যান্ডে এখন চলন্ত অবস্থায়, তার মাঝখানতে উনি আমাদেরকে যে কয়েকটা কথা শোনালো, সেটা আসলে আমাদের চিন্তার সাথে একেবারে শতভাগ মিল। তো ধন্যবাদ জিন্টু ভাইকে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের
68,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এই বিদ্যালয় কেন্দ্রিক আমরা একটি শিশু একটি গাছ নিয়ে আমরা কর্মসূচি শুরু করব। আমাদের কর্মসূচিটা হচ্ছে বিদ্যালয়কে কেন্দ্র করে নার্সারি, বৃক্ষপালন এবং শিশুদেরকে আমরা শিল্পের সাথে সম্পৃক্ত করে তাদের পরিবেশের ধারণাগুলো আমরা তুলে ধরবো। তো আমাদের এই কর্মকাণ্ডের সাথে আমাদের নারী উদ্যোক্তা যারা তারা সম্পৃক্ত, আমরা তাদেরকে নিয়ে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করব, যাতে নারীরা শিশুদেরকে যত্ন সহকারে আমাদের এই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে পারে। তো আজকে জাহিদুজ্জামান ভাই, আমি এটাই বলবো, আমাদের যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে মহিউদ্দিন জিল্টু ভাই যে কথাগুলো বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। উনি উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছেন যে ইউরোপ কান্ট্রিতে যে বৃক্ষের অবস্থানটা আর আমাদের বাংলাদেশের বৃক্ষের অবস্থানটা উনি স্পষ্টভাবে একটু ধারণা দিয়েছে যে চিন্তাটা আমরা করছি। কারণ আমাদের শিশুদেরকে এই গাছের সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের একটা উত্তম পন্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, কারণ এই জায়গাটা সম্পূর্ণভাবে খালি পড়ে আছে, যার কারণে আমরা এটাতে হাত দিয়েছি। তো আমি এখানে আর বেশি কথা বলবো না, আমি যে কথাটা বলতে চাই যে আমাদের একটি শিশু একটি গাছ এই কর্মসূচিটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, এটাই আমার মূল বক্তব্য। আপনি নারী দের সম্পৃক্ততার জায়গাটা আর একটু যদি ক্লিয়ার করেন। আমাদের বাংলাদেশে আপনারা জানেন নারী উন্নয়ন একটা ফোরাম আছে। এই নারী উন্নয়ন ফোরামের পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয় সভাপতি, আর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার এবং পৌরসভা মহিলা মেম্বার এবং সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর, ওনারা পদাধিকার বলে এই নারী উন্নয়ন ফোরামের সদস্য হয়ে থাকে। এই সামগ্রিক জনপ্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসে তাদেরকে নিয়ে এই নারী উন্নয়ন ফোরাম গঠিত। আমরা আমাদের বাংলাদেশ বাঁশবেত পার্টিসিপেট ফাউন্ডেশন এই নারী উন্নয়ন ফোরামের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তো বর্তমানে নারী উন্নয়ন ফোরামের বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত থাকার কারণে নারী উন্নয়ন ফোরামের কার্যক্রমগুলো চলমান নাই। এটাকে চালু করার জন্য আমরা উপজেলা পর্যায়ে একজনকে ভারপ্রাপ্ত মহিলা নারী সভাপতি, নারী উন্নয়ন ফোরামের সভাপতি হিসাবে দায়িত্ব দিয়ে আসছি। হ্যাঁ, তো ওনাদেরকে দিয়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ে যে কাজগুলো করব সেগুলো আমরা পরিচালনা করব। এইটা আমাদের নারী উন্নয়ন ফোরামের, কারণ এই জনপ্রতিনিধি নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা যখন কাজ করবে সাধারণ নারীরও তার সাথে সম্পৃক্ত হতে পারবে, আমাদের নারী উদ্যোক্তারা এখানে সম্পৃক্ত হতে পারবে। প্রত্যেকটা স্কুলের সাথে আমাদের নারী উদ্যোক্তারা সম্পৃক্ত হয়ে কাজ করবে, এটাই আমাদের লক্ষ্য। একটি আমরা এখানে একটি শিশু একটি গাছ যে কর্মসূচি, এই কর্মসূচির সাথে নারীরা আসলে সম্পৃক্ত কিভাবে হবে? আমরা যে কর্মসূচিটা হাতে নিয়েছি এই কর্মসূচিটা বাস্তবায়নের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা স্কুল কেন্দ্রিক যে শিশুদেরকে এটার শিক্ষা দেব, সেই শিক্ষাক্রম পরিচালনার জন্য আমরা ওই স্কুলের নিকটতম একটা পরিবারকে নির্বাচিত করে ওই পরিবারের অন্তত এসএসসি পাস করা একজন নারীকে আমরা এখানে সম্পৃক্ত করব। তিনি এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করবে, দেখশুন করবে এবং শিশুদেরকে আমাদের যে শিডিউল অনুযায়ী প্রশিক্ষণের সময় নির্ধারণ থাকবে সেই সময় তিনি প্রশিক্ষণ দেবে। এই নারীকে আবার দক্ষ করার জন্য আমরা বন বিভাগের মাধ্যমে এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে নেব, এটাই আমাদের পরিকল্পনা আছে এবং এটাই হচ্ছে আমাদের নারী সম্পৃক্ততার একটা ওয়ে। না, ঠিক আছে, খুব চমৎকার আপনার পরিকল্পনা। তো এখানে আপনার তেভাগাটা কিভাবে আসবে আসলে?
তেভাগা শব্দটা আসছে এইভাবে যে আসলে যদি আমরা যারা কাজ করছি তাদের যদি একটা সুযোগের সুযোগের কোনো উপায় না থাকে তাহলে কাজের প্রতি অনীহা আসি যায়। যেমন একটা গাছ লাগালাম, এই গাছটাকে আমরা যখন পরিচর্যা করে 15 বছর 20 বছর পরে যখন বিক্রি হবে, এই বিক্রি লগ্নের অর্থ আমরা 3টা ভাগে ভাগ করব। একটা, যেই জায়গাতে আমরা গাছটা লাগাচ্ছি স্কুলের জায়গা, ওই স্কুল কর্তৃপক্ষ পাবে 1 ভাগ। আর যারা এগুলা পরিচর্যা করবে, দেখাশোনা করবে এবং এগুলা তদারকি করবে, বিশেষ করে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক, তারা পাবে একটা অংশ। আর একটা অংশ পাবে বাংলাদেশ বাঁশবেত পাটশিল্প ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন এই কাজগুলো পরিচালনা করবে, এখানে অর্থ বিনিয়োগ করবে, এই ফাউন্ডেশন পাবে এই একটি অংশ। এটাই তেভাগা আছে। এই তেভাগাকে আমরা আবার একটা দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী কর্মসূচিতে আওতা আনছি। অর্থাৎ মানে আমাদের যে নার্সারিগুলো, এই নার্সারিগুলো আমরা স্বল্প মেয়াদের মধ্যে আনছি তেভাগার মধ্যে। আর বৃক্ষ যেগুলা রোপণ করি, পালন করা হবে, বড় হবে, 15-20 বছর পর এটা বিক্রি করা হবে, সেটার 3 ভাগ দীর্ঘমেয়াদী ফসলের ভিতরে আসবে। এইভাবে আমরা একটা পরিকল্পনা তৈরি করে রেখেছি। ঠিক আছে, বুঝতে পারছি যে আপনি মানে খুব গুছায় বিষয়গুলোকে সময় দিচ্ছেন, গোছানোর জন্য সময় দিয়েছেন এবং অনেকটা গুছিয়েছেন। এখন এটা দরকার হলে ইমপ্লিমেন্ট লেভেলে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমার মনে হয় নারীর সম্পৃক্ততা জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা যদি সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় তাইলে সম্ভবত আপনার এই কাজটাকে সাকসেসফুলি অপারেট করাটা সহজ হবে। তো ধন্যবাদ আপনাকে আবুল কালাম ভাই। আমরা আবার আলোচনা শেষে আরেকবার আপনার সাথে কথা বলবো। আমি এই মুহূর্তে একটু আসতে যাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন হাবিবুর রহমান তালুকদার রতন ভাই। উনি আহ্বায়ক ভেদরগঞ্জ উপজেলা বিএনপি শরীয়তপুর, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, সাবেক সহসভাপতি আন্তর্জাতিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। হাবিবুর রহমান রতন ভাই, আপনি যদি আপনার মাইক্রোফোনটাকে আনমিউট করে নেন তাহলে কথা বলতে সুবিধা হবে, মানুষ শুনতে পারবে আপনার বক্তব্য। আর এখানে আমাদের সাথে যারা উদ্যোক্তা আছেন, নারী উদ্যোক্তা আছেন, আমরা আপনাদের কাছে একটু হাবিবুর রহমান জিটুবার পরেই আসবো আপনাদের কাছে। এবং রহমানুর রহিম ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনার কথা শুনতে জি জি পাচ্ছি জি, ভাই। বুঝতে পারছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এন্টারপ্রেনার বাংলাদেশ বাঁশ বেত ও পাটশিল্প ফাউন্ডেশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, নারী উদ্যোক্তা, শিক্ষাবিদ, সাংবাদিক এবং আজকে অনুষ্ঠানটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি বেদগঞ্জ থানা পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো একটি শিশু একটি গাছ, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন জনতা জনাব তারেক রহমান নির্বাচনের আগে তিনি একটা দিয়েছিলেন যে বৃক্ষরোপণ কর্মসূচি। এটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। আজকে যেটা পর্যালোচনা দেখছি, আমরা যখন বাংলাদেশ জাতীয় দল ক্ষমতা এসেছি, ক্ষমতা আসার পরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি 5 কোটি গাছ লাগানোর জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা প্রত্যেকটি গ্রামে, স্কুল, কলেজে আমরা কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচিগুলি অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও এটার প্রতি গুরুত্বপূর্ণভাবে দেখেছেন। যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আমাদের যেমন প্রতিটি খালের পাশে একটি গাছ লাগানো হতো একটা সময় ছিল,
আমি ভিতরে জানি না। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও সেই একই কনসেপ্টে আগাচ্ছেন। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে আগাচ্ছি। আমি মনে করি এই যে একটি গাছ, আমি প্রতি সকালবেলা যখন ঘুম থেকে উঠি, আমি যখন এক্সারসাইজ করতে যাই, তখন আমি যখন দেখি নদীর পাড়ে সেই গাছগুলি আছে, বিভিন্ন প্রকার বিভিন্ন গাছ। এই গাছগুলি হলো প্রত্যেকটি মানুষের জীবনের রোগ বালাই মুক্তি করার জন্য একটি বিশেষ উপকারিতা। আমরা মনে করি এই গাছের যে বপন, এই রোপণটা আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আমাদের উচিত প্রত্যেকেরই এই গাছ যাতে লাগাতে পারি, এবং এই যে নারী উদ্যোক্তা এবং শিশু, এদেরকে সেইভাবে বুঝতে হবে যাতে করে আমরা এই গাছটি সুন্দর করে লাগাই। এবং লালন পালনের একটা বিষয় আছে, যেমন আমাদের ভেদমুজ উপজেলায় আমরা যারা স্থানীয়ভাবে দেশকুল আছি, এই সমস্ত এলাকায় কিন্তু আমাদের জায়গা কম, গাছ লাগানোর জায়গা কিন্তু সমস্ত এলাকায় নাই। অতএব আমাদের বেশ কিছু আবার অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোতে গাছ লাগানোর প্রচুর জায়গা থাকে। আমাদের প্রথমত বুঝতে হবে গাছগুলি আমরা কোথায় লাগালে এবং এই গাছগুলি সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমরা এটা তৈরি করতে পারবো এবং দ্রুত এটা স্বাবলম্বী হবে। আমাদের এই যে গাছ, এই গাছ আমাদের উপকারিতা, যেমন আমাদের আসবাবপত্রের অনেক উপকার আসে এবং আমাদের জলবায়ুর জন্য অনেক উপকারিতা আসে। এই বিষয়গুলো প্রথমত আমাদেরকে গ্রামগঞ্জে আমাদেরকে বুঝাইতে হবে। আমরা যদি এগুলো না বুঝতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা মানুষকে উদ্যোক্তা হিসাবে নিতে পারবো না। কারণ আমাদের বুঝতে হবে যে গাছের উপকারিতা এবং এটা লাভজনক কি জিনিসগুলি আমাদের আছে। পাশাপাশি এই যে আমাদের বাঁশ, বেত ও পাটি শিল্প, এই যে পাটি শিল্প, বাঁশ, বেত, এটা কিন্তু বিদেশে যথেষ্ট পরিমাণ চাহিদা আছে। আমাদের দেশে যে সমস্ত আমাদের মহিলারা যে সমস্ত হতদরিদ্র যে সমস্ত মহিলা আছে, তাদেরকে যদি আমরা উদ্যোক্তা বানাতে পারি, তাদের যদি আমরা উদ্যোগ হিসাবে বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে অনেক লাভবান হবে যদি আমরা সেইভাবে পরিষ্কার দিতে পারি। ইতিমধ্যে আমাদের কালাম ভাই বেশ কিছু কথা বলে গেছেন, আমি ধন্যবাদ জানাই। তিনি এই বিষয়গুলো বেশ কিছুবার বলেছেন যে কিভাবে আমাদের বাঁশ, বেত ও পাটি শিল্প বিদেশে আমরা আমদানি রপ্তানি করতে পারবো এবং কিভাবে এদেরকে ট্রেনিং এর মাধ্যমে আগামী দিনগুলিতে আগায় নিয়ে আসতে পারবো। তো আমাদের ট্রেনিং এর বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, কিভাবে ট্রেনিং করানো যায়, যাতে করে এরা বুঝতে পারে যে বিদেশের জায়গায় আমাদের দেশের এই বাঁশ, বেত ও পাটি শিল্পের যথেষ্ট মূল্যায়ন এবং এটার একটা যথেষ্ট চাহিদা আছে এবং এই চাহিদা আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশে অনেক উন্নতি হবে এবং বাংলাদেশ স্বাবলম্বী হবে। এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা যারা আছি, আমাদের মাঝে যে মহিউদ্দিন ইসলাম জিটু ভাই আছেন, এরপরে আমাদের বাবুল ভাই আছেন এবং আরো উদ্যোক্তা যারা আছেন এখানে, আমি মনে করি আপনারা এই বিষয়গুলি আন্তর্জাতিকভাবে কথা বলবেন, যাতে করে আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হয় এবং বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে। এবং এখানে পাশাপাশি আমাদের যেমন অর্থনৈতিক কিছু আমাদের প্রয়োজন আছে, এই অর্থনৈতিক এবং এলাকার যেই আমাদের প্রত্যেকটা থানায় এবং যারা কিন্তু আমাদের যথেষ্ট শিক্ষিত আমাদের বোনেরা আছে, এই শিক্ষিত বোনদেরকে আমাদের সংযুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে আমাদের থানায় যেমন আমাদের সমাজসেবা অফিসার আছেন, ডিস্ট্রিক্টের আমাদের ডিডি আছেন, এদের সাথে কথা বলতে হবে। এদের সাথে কথা বলে আমাদের স্থানীয় পর্যায়ে মহিলাদের উদ্যুক্ত করতে হবে এবং তাদের সহযোগিতা নিতে হবে। আমরা যদি তাদের সহযোগিতা না নিই, তাহলে এই কাজগুলি করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যার কারণে একটি গভর্নমেন্টের সাথে সম্পর্ক রেখেই এই কাজগুলি আমাদের করা উচিত। সর্বশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যে চিন্তা চেতনা আমরা আগাইতেছি এবং এই যে একটি ওয়েলফেয়ার, এই ওয়েলফেয়ার আমাদের এখানে কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে দেশের জন্য কাজ করছি, দেশের জাতির জন্য কাজ করছি, বাংলাদেশের জন্য কাজ করছি, এইটি আমাদের বড় পাওনা। এছাড়া আমাদের কিছুই নেই। এখানে আমাদের মনের শান্তি যে একটা সময় আসলে এই দেশে যদি কিছু একটা হয়, আমরা মনে মনে ভাববো যে আমার মাধ্যমে এই উদ্যোগটা, আমার মাধ্যমে এই জাতিকে এই পাট এবং এই বাঁশ, বেত এবং পাটি শিল্পের যে উন্নতি, এটা আমাদের মাধ্যমে হয়েছিল বা আমরা এখানে সহায়তা করেছি। আমরা নিজের মনের থেকে একটু আমরা শান্তি পাবো এবং আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে উদ্যোক্তা করতে হবে, কারণ আমাদের সন্তানরা এখন তারা মাশাআল্লাহ যথেষ্ট বোঝে, যথেষ্ট জ্ঞানী। আমরা তাদেরকে বুঝাতে না পারি,
তাহলে কি হবে, আমরা চলে যাওয়ার পরে পরবর্তী যে জেনারেশন তারা কিন্তু এটা বুঝতে পারবে না। তা আমি বলবো আজকে যেই আমাদের যে উদ্যোক্তা যে বাবুল ভাই আছেন, মহিদুল ইসলাম, জিন্টু ভাই আছেন, কালাম ভাই আছেন, আপনারা এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করছেন একটি ওয়েলফেয়ার হিসাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। একটি কথাই বলবো, বাংলাদেশ হবে বিশ্বের রাস্তা এবং প্রাণ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান ভাই, চমৎকার বলেছেন আপনি। নিশ্চয়ই আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং পরবর্তীতে আরো আমরা এই ধরনের প্রোগ্রামগুলোতে যখন আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনার মূল্যবান কথা আমরা শুনতে চাই, মানুষ শুনতে চাই। তা আপনি সাথেই থাকুন, আমরা আবারও কথা বলবো। জাহিদুর রহমান জাহিদ ভাই, সরি ভাই, আমি অ্যাকচুয়ালি আপনার নামটা বলে গেছিলাম। আসলে আপনি এই আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আপনাকে ধন্যবাদ আমার বলে গেছি, সরি। কোনো সমস্যা নেই, কোনো ভাই সমস্যা ভালো নেই। থাকবেন। আপনি সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতেছেন, খুব ভালো লাগতেছে। আমি মনে করি আপনি পারবেন আগামী দিনে বাংলাদেশের এই যে বাঁশ বেত ও পাটি শিল্পের উদ্যোক্তা হিসেবে এবং সঞ্চালক হিসাবে সুন্দরভাবে কাজ করে সবাইকে আরো অ্যাকোমোডেশন করতে হবে, তাতে হলে আমাদের আরো ভালো হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, ধন্যবাদ। চেষ্টা জাহিদ ভাই চেষ্টাতে একটা থাকবে। সেকেন্ড, জাহিদ ভাই একটা সেকেন্ড, আমরা ভুলে গেলে চলবে না। আমাদের বর্তমানে আমাদের এমপি মহোদয়, বিশেষ করে আপনার রতন ভাই এলাকায়, রতন ভাই এলাকায় জি উনি যে কাজগুলো করতেছেন, তারেক রহমান সাহেব যে বক্তব্য যখনই যেটা বলতেছেন, ফলো টু হিম, সিও ক্লাউড অফ আমাদের মিয়া নুরুদ্দিন অপু ভাইকে নিয়ে আমি ব্যক্তিগত এবং আমরা, বিকজ ওনারও অনেক অনেক এই আশা নিয়ে উনি যে গ্রামে গঞ্জে গিয়ে যে এবার গাছ লাগানোর প্রসঙ্গগুলো আমি না বললেই নয়, সেটা এই মাঝখানে একটু বলি। উনি যেভাবে বাচ্চাদের সাথে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে এতটা আনাচে কানাচে আমি জীবনে কখনো আমার এই বয়সটা কম হয়নি। জিন্টু ভাই আমরা কাছাকাছি বসে আমাদের কালাম ভাই তো জানেন, এইরকম কোন এমপি মহোদয়কে আমি দেখিনি এরকম ওই যে ফিল্ডে গিয়ে day by day, time to time, not for one day, one time, not for show up. It's a reality. Appreciate for them. এই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমি আমার প্রিয় আমাদের মিয়া নুরুদ্দিন অপু ভাই, বাংলাদেশ গভর্নমেন্টের একজন হুইপ প্লাস আমার এমপি, তার সাথে সাথে আমাদের জিন্টু ভাই, উনি কনসেপ্টটা বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি। আমি আপনাকে ধন্যবাদ। আমাদের এরকম জাতীয় নেতারা যদি আমাদের এলাকায় এইভাবে যদি এই জিনিসটা নিয়ে থিঙ্ক করেন, এই জিনিসটা নিয়ে আলোচনা করেন, এই জিনিসটা তারেক রহমানের সাথে ডিসকাশনে আসেন, আমি মনে করি আমাদের দেশে এগুলো আগাইতে সময় লাগবে না। এখানের মধ্যে অনেক কিছু আছে যেটা মানে আস্তে আস্তে ডিপলি ঢুকলেই বুঝবেন। এখানে শিল্প জিনিসটা, যে শিল্প আজকে চায়নাতে ঘরে ঘরে শিল্প কারখানা, অর্থাৎ কি জানেন, এই উদ্যোক্তাদের, এই মায়েরা, এই নারীরা, এই শিশুরা যার যার অবস্থান থেকে ঘরে বসে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছে, আর আমেরিকা বিশ্ব বাজার সেটা ছড়াই গেছে। আমরা কোথাও চাইনিজ প্রোডাক্ট ছাড়া চলতে পারি না। ইট ইজ রাইট অর রং, আই এম নট শিওর, বাট জাহিদ ভাই এক মিনিট কথা বলবো। জাহিদ ভাই, জি জি, প্লিজ প্লিজ প্লিজ। জাহিদ ভাই, আমি একটা জিনিস, সেটা হলো যে এখানে আমাদের জিন্টু ভাই আছেন, তিনি আমাদের নির্বাহী কমিটির মেম্বার এবং সাবেক প্রতিষ্ঠাতা যুবদল সভাপতি ছিলেন ঢাকা মহানগরে। আবার এখানে বাবুল ভাই আছেন, আপনি আছেন, কালাম ভাই আছেন, আমরা আছি। এখানে একটা বিষয় হলো কি, যে আমাদের মাননীয় হুইপ মিয়ানউদ্দিন আহমেদ অপু ভাই, তিনি কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে খুব সবসময় ভাবেন, মনে প্রাণে ভালোবাসেন, বাচ্চাদের অত্যন্ত চেনো ভালোবাসা করেন। এটা আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখছেন। তা আমি মনে করি যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি মিয়ানউদ্দিন অপু ভাই, তা আমরা চাই জিন্টু ভাই, আমি, বাবুল ভাই, আপনার সহ আমরা একটা টিম ওয়ার্ক করতে চাই মাননীয় হুইপ সাহেবের সাথে, যাতে হুইপ সাহেব আমাদেরকে সহযোগিতা করেন। এবং হুইপ সাহেব সহযোগিতা করলে আমি মনে করি সারা বাংলাদেশে এইটার একটা সুফল আসবে ইনশাআল্লাহ। এটি আপনাদের কাছে আমার অনুরোধ। দ্যাটস আ গ্রেট প্লেজার ফর আস। এটা অনেক বড় বিষয়। জিন্টু ভাই বোধহয় কিছু একটা বলতে যাচ্ছেন। জি, না, obviously আমি ওয়েটিং এ বসে ভাই, জিন্টু ভাই বোধহয় কিছু বলতে যাচ্ছেন। হ্যাঁ বলুন।
আসসালামু আলাইকুম। আসসালাম। নারীদের ব্যাপারটা তো বলা হয় নাই না, আমি প্লেনের সিটে বসা। এখন আমি একটু পরে আকাশে উড়বো, তারপরও আপনাদের ছেড়ে যেতে মন চাচ্ছে না। আমি নেক্সট প্রোগ্রামে থাকবো ইনশাল্লাহ। আর অপু ভাইয়ের ব্যাপারে আমি আর রতন ভাই দেশে আছি, আমরা একসময় তার সাথে বসে আলাপ করব। আপনারা আমাদেরকে বলবেন কি করতে হবে, আমরা কি করলে আরো বেগবান হয় এবং আমরা কিভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আর আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা সবাই দেশ এবং জাতিকে নিয়ে ভাববেন। অতএব আমরা আগামীতে দেশের এবং জাতিকে ভেবেই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেসব প্রোগ্রাম গুলো আছে এগুলো আমরা করব। বৃক্ষরোপণ এটা একটা বিশাল প্রজেক্ট আমাদের তারেক সাহেবের, এবং বাচ্চাদের, শিশু বাচ্চাদের ব্যাপারটা, এটা আমরা প্রতিটা মানুষ আমরা ঘরে ঘরে আমরা নিজেরা ছিলাম, আজকে আমরা বৃদ্ধ হচ্ছি। আজকে তারপরে আমাদের ঘরে ঘরে আমাদের ছেলে মেয়েরা, তাদের বাচ্চা হচ্ছে, শিশু শিশু সেবা করা, শিশু থেকে লালন করা, পালন করা, এটা আমরা জন্মগত ভাবে দেখে আসছি। ফিউচারে এটা আরো বিশালভাবে কিভাবে করা যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখবো। আপনারা আমেরিকাতে বা বাইরে যারা আছেন, আমাদের একটা লিস্ট করতে হবে কে কোথায় আছেন, কে কিভাবে আমরা কাজগুলো আগায় নিতে পারি। আমরা এখন যারা বাংলাদেশে আছি, বাংলাদেশ আমাদের কি করে থাকবে, আমরা যারা বাবুল ভাই আমেরিকাতে আসছেন, পুরো আমেরিকা কানাডা, ওটাকে নিয়ে কিভাবে এখানে আরো এটাকে বেগবান করা যায়। আপনারা যে যে দেশে আছেন, ভাই বোনেরা যারা আছেন, তারা ওইভাবে আমরা চিন্তা করে আমরা একদিন একটা গোল টেবিলের আয়োজন করি। সেখানে আমাদের কে খুব কোথায় ভালো। কোন ভূমিকা পালন করতে পারি, আমরা আগে সেটা চিন্তা করি। আজকে যেটা করব আমরা এবং কিভাবে করব, এটা কিন্তু আমরা ডিসিশন নিতে পারি নাই, আমরা করব। এবং সেটাই আমাদের কি কি করণীয় এবং আমার দ্বারা কতটুকু করা যাবে এবং আপনার দ্বারা কতটুকু করা যাবে। কারণ আগামীতে আমাদের মনে করেন রতন ভাইও, সেও আগামীতে নির্বাচন করবেন, দলের কার্যক্রম করবেন, আমিও করব, আমরা করব, আপনারা করবেন, সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবেন। এর মাঝে সময় বের করে আমরা একটা গোল টেবিলের আয়োজন করি এবং Sure. সেখানে প্রয়োজন হলে পার্লামেন্টের হুইপ সাহেব, তাকে একটা আনার চেষ্টা করি। সে 10 মিনিটের জন্য আসলো, তো বক্তব্য দিয়ে চলে গেল, এবং এটাকে আরো সুন্দর হবে, ভালো হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি এখন ইনশাল্লাহ বন্ধ করে দিব। প্লেনে বসে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি। অনেক ধন্যবাদ, আমাকে মাফ অনেক করবেন। ধন্যবাদ আপনাকে। এবং সেফ আপনাদের জার্নি, সবাইকে সেফ ভালো জার্নি। লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসতে আসতে সবাইকে সালাম। Enjoy your travel, আসসালাম। brother. বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস জার্নি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে আমাদের মূল আলোচনায় আবার চলে যাই। আর রতন ভাই তো রতন ভাই তো আছেন, আমরা কথা বলবো আবার। জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। জি, তো আমি এই মুহূর্তে, জাহিদ ভাই, আমার নাম্বারটা নিয়ে যান আপনি, বাবুল হ্যাঁ ভাইয়ের কাছে শিওর আমার নাম্বারটা শিওর আছে। শিওর 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 অবভিয়াসলি। আমি সুষমা রানীর সাথে কথা বলতে চাই। সুষমা রানী, আপনাকে একটু আনমিউট করেন। জানাই জি, সবাই সুষমা প্রথমে রানী, জানাই আপনি আপনার পরিচয়টা দেন, কোত্থেকে কথা বলছেন, কি নিয়ে কাজ করেন, একটু জানান। প্রথমে সবার নমস্কার জানাই। আমি 2,500 থেকে গেছি, নারায়ণগঞ্জে 2,500। জি, আমার নাম সুষমা রানী। আমি একজন পার্টির চাষি রয়েছি, পার্টি শিল্পী। একটু জোরে বলেন। আমরা পার্টি নিয়ে কাজ করি, পার্টি বানাই নিয়েছি। আপনি কি নিয়ে কাজ করছেন? পার্টি শিল্প উদ্যোক্তা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কিভাবে কাজটা করছেন আপনি? আমরা যেমন অন্যের থেকে দেখ নিয়ে এসে বাড়িতে বানাই, অন্য দিয়া যায়, অন্য দিয়া যায়, তারপর আমরা নিজেরা বানাই। আচ্ছা, আপনাদের কি কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? প্রশিক্ষণ বলতে আমরা একটা জন্মগত শিক্ষা, মানে ফ্যামিলিগত, মানে বাবা মা করে আসছে, এখান থেকে আবার আমরা। তাহলে আপনাদেরকে যদি বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের আসলে চাওয়াটা কি? এটাও মানে আমরা যে অনুযায়ী আমাদের খরচ হয়, ওই অনুযায়ী আমরা ফল পাই না, ঠিক আছে? একটা পার্টি বানাইতে যে কষ্ট, ওই অনুযায়ী আমাদের ফলটা আসে না। আচ্ছা,
তো এমনিতে কি আপনার জানা আছে যে আপনি যে পার্টি নিয়ে কাজ করছেন, এই পার্টির দেশের বাইরে অনেক ডিমান্ড আছে? হ্যাঁ, শুনি তো, মানে আমি তো এমনি শুনি, আমি পাখি বা বিদেশেও আচ্ছা, যায়, কিন্তু কালাম ভাইকে একটু সাথে নিতে চাচ্ছি। কালাম ভাই একটু আনমিউট করেন আপনাকে। কালাম ভাই, আপনি আনমিউট হন না এখনো, আপনার কথা শোনা যাচ্ছে না। সুষমা, আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলেন আচ্ছা, জাহিদ যেটা ভাই। হলো যে উনি তো পাটি শিল্প নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে ওনার যে পণ্যটা নিয়ে উনি কাজ করছেন, যেটা ওনার কাছে যতটুকু বুঝলাম যে সঠিক দামটা ওনারা পান না। সেক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি আছে? এবং আপনার কাছে দুইটা প্রশ্ন করি। একটা হলো যে আহ, দেশীয় মার্কেটে ওনাদের পণ্যটাকে কিভাবে পৌঁছানো যায়, এবং দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ওনারা যেখানে কাজ করছেন সেখানে দেশের বাইরে পণ্যটাকে নিলে ওনাদের জন্য কতটুকু সুবিধা হয়, সেক্ষেত্রে করণীয়টা কি আসলে? ধন্যবাদ জাহিদ ভাই, খুব সুন্দর একটা কথা উপস্থাপন করছেন। আমাদের সুষমা একজন দক্ষ পাটি শিল্পী, উনি পাটি তৈরি করে। জি। এটার পিছনে অনেক ইতিহাস, ওনারা কাজ, ভালো কাজ জানে। আর ওনাদেরকে যদি আরো একটু, ওনাদের এই সমস্ত সম্প্রদায়দেরকে যদি আমরা যদি আরো একটু প্রশিক্ষণ দিয়ে দিই, তাহলে আরো তারা ভালো মানের প্রোডাক্ট তৈরি করতে পারবে। আজকে আমাদের সাথে যে যুক্ত আছেন আমাদের রতন ভাই, উনি যে জায়গায় মালয়েশিয়াতে আছেন, মালয়েশিয়াতে শীতল পাটির ব্যাপক চাহিদা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে চায়নারা এই শীতল পাটিকে তারা প্রত্যেকটা পরিবারে ব্যবহার করে। তো আমাদের দেশের এই শীতল পাটির যেই মান এবং সৌন্দর্য, ওই সমস্ত দেশে অতটা সৌন্দর্য নাই। আমরা যদি আমাদের এই প্রোডাক্ট গুলোকে সে সমস্ত দেশে সহজভাবে রপ্তানি করার একটা সুযোগ বের করতে পারি, তাহলে এই সুষমার মতো যে সমস্ত কর্মীরা বাংলাদেশে শীতল পাটি তৈরি করে, তাদের পণ্যগুলোকে আমরা বাজারজাত করার সহজ হবে। এখন তারা একটা পাটি তৈরি করে 500 টাকা, 700 টাকা বা 1000 টাকা বিক্রি করতেছে। আর ওই পাটিটাকে যদি আমরা মালয়েশিয়া, বিদেশে রপ্তানি করি, সেটার তারা মূল্য পাবে 2000, 2500, 3000 টাকা। তাহলে তারা অর্থনৈতিক ভাবে এখানে লাভবান হবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের পরিবেশের আরো উন্নত হবে। কারণ আমাদের এই যে শীতল পাটির কাঁচামাল, যেটা পাটি পাতা, মুস্তাক, মুক্তা, এক এক অঞ্চলে এক এক রকমের বলা হয়, এগুলো সেইভাবে ব্যবহার না হওয়ার কারণে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটার একটা বিশাল সম্ভাবনা, যেটা আমাদের রতন ভাই আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার সুযোগ আছে আমি আচ্ছা, মনে করি। আমি বুঝতে পারছি আপনার কথা। আমি একটু রতন ভাইকে যুক্ত করতে চাচ্ছি, ওনার সাথে একটু আইডিয়া নিতে চাই। রতন ভাই, শুনছেন? জি, 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 আমি অ্যাকচুয়ালি আমরা কথা বলছি সুষমা রানীর কাছে। উনি জি, জি। আপনার একদম প্রান্তিক পর্যায়ে, উনি আপনার ওই যে পাটি শিল্প নিয়ে কাজ করেন। তো ওখানে ওনাদের স্ট্রাগলের যে জায়গাটা, সেটা হলো যে ওনারা যে পরিমাণে আসলে মূল্য পাওয়ার কথা, সেই পাচ্ছে না। মূল্যটা ওনারা পান না। তো জি, এটা যদি আমরা দেশের গণ্ডি পেরিয়ে ধরেন এটাকে যদি নিতে হয়, তাহলে আমাদের মনে হয় দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা হলো প্রপার ট্রেনিং এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। আপনার জায়গা থেকে যে মালয়েশিয়াতে এই এটা বাটি শিল্পের ওখানে ডিমান্ড আছে কিনা, কিংবা যদি আপনার জানা থাকে ভালো, না হলে কি আপনি এটা আইডেন্টিফাই করে এটা আমাদেরকে কোনো আইডিয়া কিংবা সহযোগিতার জায়গা তৈরি করা যাবে কিনা, কি মনে হয় আপনার কাছে? ওকে, ধন্যবাদ ভাই, জাহিদ ভাই। আহ, এই কথাটা কিন্তু আমি শুরুতেই বলছিলাম, যে আমাদের দেশে এই যে পাটি শিল্প, এই যে পাটি শিল্প, তারা সেইভাবে দামটা পাচ্ছে না। জি, যাতে করে আস্তে আস্তে দিনে দিনে কিন্তু এটা বাংলাদেশ থেকে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কারণ যে এটা দামের হলো মূল বিষয়টা। কারণ বাংলাদেশে এখন বর্তমানে যে খরচ, এই খরচে এগুলা করে বাজারজাত করে সেই লাভবান তারা হতে পারে না। জি, কিন্তু আমাদের দেশে এগুলা কিন্তু খুব পাই, যে শীতল পাটিরা, এই শীতল পাটিরা আমাদের দেশে, এই যে বেত, এইগুলা কিন্তু এত সুন্দর কিন্তু মালয়েশিয়াতে নাই, এই শীতল পাটিরা। যাতে করে যদি এই শীতল পাটিরা আমরা মালয়েশিয়াতে আমরা যদি এখানে বাজার করতে পারি,
তাহলে আমি মনে করি এটা ভালো মানে লাভবান হবে। এবং যারা এইগুলা যারা করে, যে পাটি শিল্প যারা করে, তারা কিন্তু এগুলা আগামী দিনে তাদের মনে একটা প্রেরণা আসবে, যাতে এই কাজটা করলে আমরা 2 টাকা পয়সা মুনাফা পাবো। অথবা আমি মনে করি এটা একটা কোয়ালিটি হতে হবে। যদি এটা ভালো কোয়ালিটি, ভালো মানের ট্রেনিং করে তাদেরকে যদি কাজ করানো যায়, তাহলে এটা সম্ভব মালয়েশিয়াতে এগুলো বাজারজাত করা। আর মালয়েশিয়াতে এই সমস্ত পার্টিগুলো তারা ইউজ করে, তবে এত সুন্দর পার্টি না। মালয়েশিয়া বেশ কিছু গ্রামগঞ্জে এই পার্টিগুলো ইউজ করে। তার মানে বাজারটা তৈরি করার রতন ভাই scope সঠিক কথা রয়ে বলছেন। গেছে, জি রয়ে গেছে। জি আমি একটু বাবুল ভাইয়ের সাথে কথা বলতে চাই। বাবুল ভাই যদি একটু আনমিউট করে নেন। আপনি মানে আপনার জায়গা থেকে যদি আমেরিকাতে, ইউএসএ তে এই ধরনের কোনো পণ্যের ডিমান্ড আছে কিনা, কিংবা যেহেতু আপনার আমেরিকা হলো সব দেশের সব বর্ণের মানুষের একটা, এটাকে কি বলবো, হাব। বিভিন্ন দেশের মানুষ ওখানে ধরেন আপনার বসবাস করছে কিংবা ব্যবসায়িক কারণে যায়। সেক্ষেত্রে আমরা এই ধরনের আপনার যে পরিমণ্ডলে যারা আছেন তাদের সাথে কথা বলে এই ধরনের কোনো স্কোপ তৈরি করার সুযোগ আছে কিনা, কি মনে হয় আপনার? জি, অবশ্যই আছে। শুধু তাই না, এই আপনার ব্যাত বাত দিয়ে যেটা তৈরি হয়, পাটি তো আছেই, সাথে যেমন মোড়া আছে না, মোড়া, মেবি আপনাকে আমি দেখাইতে পারবো কিনা। এই দেখেন, আমার একটা মোড়া আমার কাছে আছে, এই যে মোড়া দেখতে পাচ্ছেন, জি জি জি। এই মোড়া, এই এইরকম অনেক জিনিস আছে যেটা চায়না থেকে আসে। সো আমাদের দেশের যেটা, আমাদের একটু আগে কালাম ভাই আহ, বলছেন কিছুটা, আমরা একটু আমাদের সংক্ষেপে কথা বলতে চাই, কারণ রতন ভাই যেটা বলছেন, রতন ভাই যেটা বললেন যে মানসম্মত যদি প্রোডাক্ট তৈরি করা হয় বাংলাদেশে, আমেরিকা না, সারা ইউরোপ আমেরিকা মিলে এটা খুবই চাহিদা আছে, এবং অবশ্যই এটা নিয়ে বাজারজাত করার সম্ভাবনা আমাদের, বা আমি বা আমরা। তার মানে কালাম ভাই, এটা আপনার এসএমই ফাউন্ডেশনের সাথে এটা নিয়ে কথা বলতে হবে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের যে জায়গাটা, এটা ওনারা যদি তৈরি করে দিতে পারে তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আপনি এটা নোট রাখেন। এবং এসএমই ফাউন্ডেশনে আমার খুব ভালো যোগাযোগ আছে। আই থিংক আমরা এটা নিয়ে কথা বলতে, আপনারও আছে যোগাযোগ, আমরা এটা নিয়ে, বিষয়টি নিয়ে কথা বলবো। এটা নোট রাখেন। আর ধন্যবাদ বাউল ভাই, ধন্যবাদ রতন ভাই, আপনাদের সাথে আবারও কথা বলবো। আমি এখন একটু সুষমার কাছ থেকে বিদায় নিব। সুষমা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি একটু ইয়াসমিনের সাথে যেতে চাই। ইয়াসমিনকে আমাকে শুনতে পাচ্ছেন? ইয়াসমিন আক্তার, ইয়াসমিন আক্তার কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো, আপনাকে, হ্যাঁ, আপনি কি, আসসালামু আলাইকুম। আসলাম, আপনি কি আপনার ক্যামেরা ওপেন করতে পারবেন? জি 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 করছি। জি প্লিজ। জি আসসালামু আলাইকুম। আসলাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনার পরিচয়টা একটু দেন এবং আপনি কি নিয়ে কাজ করেন যদি একটু আলোচনায় আনতেন। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে ইয়াসমিন আক্তার। আমি নবাবগঞ্জ উপজেলার 2 বারের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। আর আমি ঢাকা জেলা মহিলা দলের জয়েন্ট কনভেনার ছিলাম, এবং আমার নবাবগঞ্জ উপজেলার কনভেনার ছিলাম সাবেক। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আহ জাহিদ ভাইকে, তিনি সঞ্চালনায় আছেন, আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ, আপনি কালাম অনেক ভাইকে, সময় দিচ্ছেন আমাদেরকে। জি। জি, বাবুল ভাইকে, এবং আজকে যারা আমার গুণীজনরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ, জানাচ্ছি। তো জি, আমি কোন বিষয়ের উপরে কথা বলবো ভাইয়া? আপনি অ্যাকচুয়ালি এই যে, মানে আপনি যেহেতু সাংগঠনিক মানুষ, জি সেক্ষেত্রে জি জি ধরেন এই সময়ের সব থেকে বড় যে যাওয়ার জায়গাটা যেটা, সেটা হলো জি যে প্রান্তিক নারীদেরকে ক্ষমতায়ন করার জায়গাটা তৈরি করা। মানে তাদের উদ্যোক্তা হিসাবে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া, এবং যারা উদ্যোক্তা আছে তাদের পণ্যটাকে কিভাবে আসলে বাজারজাতকরণ করা যায়, কিংবা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু একটা অবজেক্টিভ।
সেই জায়গা থেকে আপনি কিভাবে আপনার মতো করে এটাকে সংগঠিত করতে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, এইটুকু আমরা জানতে চাই। আচ্ছা আচ্ছা, জি অসংখ্য ধন্যবাদ। আর প্রথমত আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি যেভাবে কাজ করতেছেন, ওনার কাজের সাথে আমাদের কাজের অনেক মিল, যেটা আর কি আমাদের এই কাজগুলো আপনারা যেগুলো আলোচনা করছেন, উনি রীতিমতো এই কাজগুলো যেমন গাছ বৃক্ষরোপণ, এগুলো খাল খনন, এগুলো অলরেডি শুরু করেছেন, কাজ করে যাচ্ছেন। তো আমরা আসলে অনেক হ্যাপি যে এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। অত্যন্ত সুন্দর মন মানসিকতা, এবং নারীদেরকে উনি অনেক ধরনের সুযোগ সুবিধাও করে দিচ্ছেন। তো প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে আমার, সরি, একটা জুম মিটিং আছে বাইরে। আপনি বলেন। জি প্রথমত আমি যেটা বলবো যে একটি দেশ তখনই উন্নত হবে যে দেশের নারীরা উন্নত থাকবে, উন্নয়ন করবে। আসলে নারীরা যদি সঠিকভাবে পুরুষের পাশাপাশি কাজ না করে, তাহলে কিন্তু একটা দেশ ওইভাবে এগিয়ে যেতে পারে না। বিশ্বের যে উন্নত দেশগুলো উনি সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। আমরা শাহনাজ আপার কাছে একটু আসতে চাচ্ছি। শাহনাজ আপা, যদি একটু আপনাকে আনমিউট করে নেন, আমরা কথা শুরু করতে পারি। আপনাকে কি ক্যামেরায় আনা সম্ভব? ইয়েস, আচ্ছা, সমস্যা নেই, আনা যাচ্ছে। জি। ইয়াসমিন আপা, আপনার সাথে একটু কথা বলি একটু পরে আবার। জি 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 অবশ্যই, থ্যাংক জি ইউ। জি জি। আসসালামু আলাইকুম। বুঝলাম। জি, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা সবাই কেমন আছেন? জি। আপনি কি একটু কষ্ট করে বলবেন যে আসলে আপনার জায়গা থেকে আজকের যে আলোচনার প্রেক্ষাপট, এই জায়গা থেকে আপনি আসলে কোন জায়গা থেকে কোন জায়গাটাতে ভূমিকা রাখছেন? আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে আপনার অবজেক্টিভটা আসলে কি? এই টোটাল আসলে কর্মকাণ্ডে আপনি কিভাবে আসলে এগিয়ে নিতে চান? কনসেপ্টটা যেটা আমি নিতে পারলাম, যে সবার কথাই তো শুনলাম, আমি আছি অলওয়েজ তখন থেকেই। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো, সবার কথাই শুনে খুব ভালো লাগলো যে পরিকল্পনা সবাই যেভাবে করতে চাচ্ছে, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আসলে আমরা আগাতে পারবো, সামনে কাজ করতে পারবো, দেশের জন্য আগাতে পারবো। সেক্ষেত্রে আপনাকে যদি মানে কোনো স্পেসিফিক একটা বিষয় নিয়ে ধরেন, আপনারা যদি এই যে প্রান্তিক পর্যায়ে যে নারী উদ্যোক্তা যারা তাদের পণ্য নিয়ে কাজ করছেন, তাদের পণ্যটাকে আমরা বাজারজাতকরণ ক্ষেত্রে, ট্রেনিং এর ক্ষেত্রে, কিংবা ক্রস বর্ডার মানে দেশের বাইরে নিয়ে যাওয়া, এই যে বিষয়গুলা, এই জায়গাটাতে যদি আপনাকে একজন মিডিয়েটর, একজন যদি মানে সাংগঠনিক মানুষ হিসাবে আপনি যদি এগিয়ে আসতে আমরা বলি, আপনি কি আসতে পারবেন? সম্ভব? ইনশাল্লাহ পারবো, অবশ্যই পারবো। আচ্ছা, তো নিশ্চয়ই আপনি বুঝেছেন যে আসলে আমরা কি করতে যাচ্ছি, কোন জায়গায় বিষয়টাকে নিতে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আমি তো সব শুনলাম, আমি সবার কথাই শুনলাম। আপনার ফেসটা পুরোটা দেখা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনি তাহলে প্রস্তুত হন। আমরা আলোচনাটা আরো এগিয়ে নিব আপনার সাথে পরবর্তী আলোচনা, বা স্পেসিফিক কিছু বিষয় নিয়ে তখন আপনার সাথে আরো যখন কংক্রিট আলোচনায় যাব আমরা, তখন আবার আপনার সাথে কথা বলবো এবং আমরা চাইবো বিষয়টাকে এগিয়ে নিতে। ইয়াসমিন আপা, এখন কি আপনি ওকে আছেন? আসতে পারবেন? জি ভাইয়া, আসলে আমার নেট মনে হয় একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, জি বলেন। জি।
আপ- জি জি আমরা জি তাহলে জাহিদ ভাইয়া। হুম, আমরা আপনাকে একজন সাংগঠনিক মানুষ হিসেবে আমরা চাইবো যে হুম, টোটাল বিষয়টাকে কিভাবে সংগঠিত করা যায় সেই জায়গাটা থেকে আপনি কথা জি জি। বলবেন। জি প্লিজ। আচ্ছা, আসলে আমি খুবই হ্যাপি যে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। আহ, এই জন্য খুব ভালো লাগছে। কিছু যদি করতে পারি আহ, দেশের জন্য এবং নারী উদ্যোক্তাদের জন্য, তাহলে আরো বেশি খুশি হব। তো আমাদের কথা হচ্ছে, আমার যেটা কথা হচ্ছে যে আমরা আহ, যেটা আর কি এখন আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে আমরা ধাপে ধাপে আগাবো, শুধু আমাদের তো কিভাবে আমরা কাজগুলো আহ করব। হ্যাঁ, আর যে নারীরা যে বিষয়ের উপরে দক্ষ তাকে সেই বিষয়ে ট্রেনিং করে সেই সেই বিষয়ের উপর ট্রেনিং দিয়ে তাকে আরো দক্ষ ভাবে তৈরি করে আমাদের বিদেশে কিভাবে ওই সম্পদগুলো আর কি রপ্তানি করা যায় সেই বিষয়টাকে আমাদের মাথায় আনতে হবে। আর আমাদের কিন্তু যারা যেমন পার্টির, যারা পার্টি বনে তাদের পার্টির আছে, অনেকে আছে বেতের কাজ করে, তাদের বেতের উপর প্রশিক্ষণ দেওয়া। যে যে বিষয়ের উপর দক্ষ তাকে সেই বিষয়টার উপরে কেউ কিন্তু নকশিকাঁথা দক্ষ নিয়ে কাজ করে করছে। তুলতে হবে। জি। হ্যাঁ হ্যাঁ, কেউ নকশিকাঁথা নিয়ে কাজ করছে এবং অনেক ধরনের কাজে কিন্তু মেয়েরা আজকাল অনেক রকম কাজ করছে, যেটা আমরা ফেসবুকে ইউটিউবে দেখতে পাই যে মেয়েরা ঘরে বসে বসে কিন্তু অনেক ধরনের কাজ করতেছে, কিন্তু ওই ধরনের প্ল্যাটফর্ম তারা পাচ্ছে না। যদি দেখা যাচ্ছে যে ওরকম কোনো প্ল্যাটফর্ম পেতো, তাদের এই পণ্যগুলো হয়তো বিদেশে রপ্তানি হতো, এই ধরনের সুযোগ যদি তারা পায়, আমার মনে হয় তারা অনেক আগ্রহী হবে এবং কাজ করবে সবাই। এটা আর কি আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকার করে আপনার বক্তব্য উম, উপস্থাপন করেছেন এবং সত্যিকার অর্থে মানে এখানে আপনার কথা যে জিনিসটা উঠে আসছে, বিষয়টা উঠে আসছে, যে বিষয়টা আসলে উঠে আসছে সেটা হলো যে আপনাকে সুযোগ করে দিতে হবে, মানুষকে সুযোগ করে দিতে হবে এবং রাইট তাদেরকে রাইট। তাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জায়গাটা বোঝাতে হবে, ট্রেনিং এর জায়গাটা তৈরি করে দিতে হবে। তাদের জি প্রোডাক্টটাকে জি। যদি একটা চমৎকার জায়গায় নিয়ে যাওয়া যায়, ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু সহজেই আমরা এই পণ্যটাকে আবার দেশের বাইরে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করতে পারি। তার মানে মাঝখানে রাইট অনেকগুলো রাইট। কাজ রয়ে গেছে। আপনি ভালো জি থাকবেন। জি জি। নিশ্চয়ই আবারও থ্যাংক কথা ইউ হবে ভেরি মাচ। আপনার সাথে। তো আমি আচ্ছা ঠিক আছে, জি ওকে, আল্লাহ জি হাফেজ। জি আল্লাহ হাফেজ। সাথে থাকেন। আমি এখন ফ্লোর ওপেন করে দিব সবাইকে। যার যার জায়গা থেকে আপনারা আহ, সমাপনে 1 মিনিট করে সবাই নিবেন, সময় নিবেন। আমরা চাইবো আজকের আলোচনার যে গতিশীলতা এটাকে ধরে রাখা এবং আগামীর আলোচনার জন্য এক নির্দেশিকা, পথ নির্দেশিকা তৈরি করা, একটা পথ খুঁজে নেওয়া। যে সবাই যদি একটু আনমিউট হয়ে যান তাহলে আমাদের কথা বলতে সুবিধা হয়। জি প্লিজ। তো, হ্যাঁ জাহিদ জি, ভাই, আমি আর যেটা একটু বলতে চাচ্ছি জি যে বলুন। আমরা যদি এই বিষয়টাকে সাকসেস করতে যাই, যদি আমরা কিছু করতে চাই, জি তাহলে কিন্তু আমাদের খুব আর কি কিছুদিন পর পর প্রতি সপ্তাহে আমাদের একটা মিটিং করা উচিত। হ্যাঁ, সেটা দেখা যাবে যে আমরা কিভাবে কাজগুলো আগাবো, কিভাবে কাজগুলো করব, আপনারা কিভাবে আমাদের দিক নির্দেশনা দিবেন। এই যে সবার সাথে আহ বসা, আলোচনা করা, এতে মনে হয় যে কিভাবে কার কোন দায়িত্ব এইভাবে সুন্দর করে বুঝিয়ে বলা। হ্যাঁ, আর নারীদেরকে কিভাবে এখানে সম্পৃক্ত করা, এগুলো নিয়ে একটু আলোচনা নেক্সট করলে মনে হয় ভালো হবে। জি আমি আপনার সাথে একমত। এখন দরকার একটা ওয়ার্ক প্ল্যান ডেভেলপ করা। আমরা জি কি জি করতে চাই রাইট। সেটা আমরা জানি, এখন কিভাবে করব সেটাকে, কোন হ্যাঁ জায়গায় নিতে চাই, সেটাই। এটা একটা হলো ড্রিম, একটা হলো ওয়ার্ক প্ল্যান। এই রাইট। যদি আমরা যদি এটাকে সেট করে ফেলতে পারি কাজটা আরো সহজ হয়ে যাবে। জি জি জি। সবাইকে অনুরোধ করব আপনার জায়গা থেকে 1 মিনিট করে কথা বলবেন। হাবিব ভাই আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করে নেন। হ্যাঁ জাহিদ ভাই, জি ওকে।
জাহেদ ভাই আসলে খুবই ভালো লাগছে যে আপনাকে পাইছি। আসলে আমি আপনাকে চিনি আরো 8-9 বছর আগে থেকেই, আপনার নাম জানি। বাবুল ভাই আমার খুব কাছের বড় ভাই। তার সাথে আমার রিসেন্টলি সম্পর্ক হয়েছে, ভাল লাগে, সে আমার বড় ভাই। আবার জিন্টু ভাই আমার নেতা, সবসময় সে আমার সাথে, আমরা রাজনীতিতে একসাথে। তো আজকে যে বিষয়গুলো সেটা হলো আমাদের যে মূল যে প্ল্যান, আসলে যে কোনো বিষয়ে একটা প্ল্যান থাকা চাই আমাদের, যেন যেন ওয়ার্ক ডেভেলপমেন্ট, আপনি যে কথাটা বলেন আর কি। তো আজকে আলোচনা করলাম এটা কোনো ডেভেলপ হলো না বা কিভাবে কি করে এটা হলো, তাহলে আমাদের যেই উদ্যোগ, যে মনে যে ভাবনা শেষ হয়ে গেল। তো আমি আশা করবো আপনি অতি দ্রুত কালাম ভাই সহ, আপনি বাবুল ভাই সহ আপনারা মিলেমিশে এটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে গুড ওয়ার্ক করা যায়, একটা কনসেপ্টের ভিতরে নিয়ে আসবেন, সুন্দর একটা পরিকল্পনা করে একটা কনসেপ্ট নিয়ে আসবেন, যাতে করে আরো অনেকগুলি বিষয় আছে, এখানে আরো অনেকগুলি বিষয় আছে, ওই বিষয়গুলো আগামীতে আমাদের তুলে ধরতে হবে। এবং দ্রুত আরো কিছু জ্ঞানী গুণী আমাদের শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা, যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে যারা আছেন, ভালো অবস্থা আছে, এবং সরকারি কিছু আমাদের রিটায়ারমেন্ট অফিসার, তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের আরো আগাইতে হবে। যেহেতু আমরা একটা শুরু করছি, আমরা সকলে, আমি মনে করি আমরা ভালো মানের অধিকারী, আমরা মিলেমিশে একসাথে কাজ করব। এটি আমার শেষ বক্তব্য আর কি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবুল ভাই। জি, আবারও বলছেন, আমি একটু সংক্ষিপ্ত আলোচনায় যেটা বলতে চাচ্ছি, এই সাথে সাথে আমাদের আজকে রতন ভাই বা জিন্টু ভাই যে সমস্ত আলোচনা করলেন, এবং ইয়াসমিন আপা দলীয় সাংগঠনিক আমাদের ঢাকা দক্ষিণ অঞ্চলে এবং পরিপূর্ণভাবে ঢাকা বিভাগীয় আমাদের ফাউন্ডেশনের একজন বিভাগীয় কর্মকর্তা আমাদের ইয়াসমিন আপাকে আমি উদ্দেশ্য করে বলছি। এই পরিপ্রেক্ষিতে ইয়াসমিন আপা, আপনি যে চিন্তা করছেন, আপনার সাথে একদম আমি সহমত প্রকাশ করলাম। আর জিন্টু ভাই, রতন ভাই যে আগ্রহ প্রকাশ করছেন, এটা সত্যি বলতে আমাদের সংগঠন এগিয়ে নিতে হলে অবশ্যই গভর্নমেন্টের সাথে একসাথে আমরা কাজ করতে হবে। আমরা আগ্রহ প্রকাশ করছি। আমি আজ অ্যাডভাইজার হিসেবে আমি বলবো, এটা আপনারা উদ্যোগ নেন, কিভাবে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করব, আমাদের আগ্রহ আছে বলেই এখানে আমরা প্রকাশ করলাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি উইদাউট গভর্নমেন্ট হেল্প ছাড়া আমরা এখানে উদ্যোক্তাদেরকে তেমন একটা জায়গায় পৌঁছাতে পারবো না। গভর্নমেন্টের বাধা আসলে সেখানে আমরা স্টপ হয়ে গেছি বা যাই বা যাব। এই জন্য আমাদের গভর্নমেন্টের হেল্প একান্ত প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে যার যার অবস্থান থেকে, যেমন ইয়াসমিন আপা, আমি দেখি আপনার এমপি মহোদয়ের সাথে আপনি যখনই ফাংশন করেন, প্রতিটা ফাংশন আমার নজরে চলে আসে। তদ্রুপ আমি রতন ভাইকে বলবো একই অবস্থা, এবং জিন্টু ভাইকে বলবো আপনি নির্বাহী কমিটির সদস্য, আপনার অনেক অবদান আছে এই আমাদের বর্তমান সরকার বিএনপি প্রতিষ্ঠিত লগ্নে থেকে। আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনি এই ব্যাপারে আগায় আসেন। এই উদ্যোক্তা নারীদেরকে নিয়ে আমরা সমাজে কিভাবে সমাজকেও উন্নয়ন করব, দেশকে উন্নয়ন করব, এবং আমরা যখন দুনিয়া থেকে চলে যাব একটা নাম থাকবে আমাদের, যে আমরা এটা করে গেছি, এটা করতে পারছি, সাকসেস হয়েছি। এবং আমাদের সাথে আরেকজন আছেন আমাদের শাহনাজ আপু, যে বলে গেছেন সংক্ষিপ্ত ভাবে, তাকে অন্তর থেকে ধন্যবাদ। আর আমাদের পার্টি শিল্প যে আমাদের আপা সুষম আপা, উনি এত সুন্দর করে গুছিয়ে বলছেন, ওনাকেও ধন্যবাদ। আজকে এই সমাপ্তি আমার পক্ষ থেকে আমি বিদায় নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ কালাম ভাই, জাহিদ ভাই, এবং আমাদের সকলে যারা উপস্থিত আছেন ও যারা এই সময় নিয়ে শুনছেন এবং দেখতেছেন আজকের প্রোগ্রামটা। শাহনাজ আপা। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। যে আসলে আমাদের এই কাজের মূল সার্থকতা তখনই আসবে আমরা গভর্নমেন্ট থেকে যখন এটা সাকসেস করতে পারবো। গভর্নমেন্ট যদি আমাদের সাথে থাকে বা যারা এভাবে আছে কাজ করার মতো, এরা যদি সর্বক্ষণিক থাকে, তাহলে আমরা আসলে আগাতে পারবো। এটাই আমার চিন্তা ধারণা। তো ভালো লাগলো আজকে সবাই কে একসঙ্গে পাওয়ার জন্য, বা আমাকে আপনারা যে রাখছেন সবাই, এর জন্য আন্তরিক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আবুল কালাম ভাই, সংক্ষেপে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবুল কালাম ভাই, আপনার 1 মিনিটের ভিতরে সংক্ষেপে আপনার বক্তব্য দেন। ধন্যবাদ জাহিদ ভাই। আমাদের আজকের আলোচনাগুলো, মূল বিষয়গুলো এখানে বেরিয়ে আসছে। আমাদের একটি শিশু একটি গাছ, এরপরে আমরা যে পণ্যগুলো উৎপাদন করব, পণ্যগুলো কিভাবে করতে পারি, এটাকে আন্তর্জাতিক বাজারে বিপণনের জন্য, এই সব কিছু আমাদের এখন একটা রূপরেখা বেরিয়ে আসছে। তো এটাকে আমরা এখন বাস্তবায়ন করতে হবে। এটাই আমার সংক্ষিপ্ত আলোচনার অংশ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা চমৎকার করে আজকের আলোচনাটাকে এগিয়ে নিয়েছেন। দর্শক, আলোচনা তো আসলে শেষ হয় না, প্রয়োজনীয় কথা বলতেই হয়। শেষ করা যায় না, কিন্তু শেষ করতে হয়। শেষ করতে হয় শুরু করার জন্য। তো আজকের মতো আমরা আলোচনা শেষ করতে চাচ্ছি, এবং আগামীতে নিশ্চয়ই আবার আমরা একত্রিত হব, কথা বলবো, এবং প্রয়োজনীয় বিষয়গুলোকে সামনে নিয়ে আসবো। আরো সুন্দরভাবে কিভাবে এই যে আলোচনা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, তেভাগা, নারী উদ্যোক্তা, একটি শিশু একটি গাছ কর্মসূচি, সব বিষয়গুলোকে আসলে আমরা সামনে নিয়ে আসতে চাই এবং কাজ করতে চাই, কাজ করার জায়গাটা প্রতিষ্ঠিত করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।